নমস্কার। রাজ্য রাজনীতিতে আজকে একটা তোলপাড় করা নাম নিরাপদ সর্দার। উনি সন্দেশখালীর প্রাক্তন বাম বিধায়ক। 2011 থেকে 2016 অবধি উনি সন্দেশখালীর বিধায়ক ছিলেন এবং এখন টিভি খুললে বা পেপারে সংবাদপত্রেও ওনাকে নিয়ে খুব হইচই। আর উনি আমাদের পাড়ায় দীর্ঘদিন ধরে থাকেন বলে ওনার সঙ্গে ব্যক্তিগত একটা আলাপ পরিচয় হয়েছে এবং খুব কাছ থেকে দেখেছি। সাধারণভাবে জীবনযাপন করে, সাদামাটা জীবন, এবং একজন অনেস্ট বা সৎ মানুষ হিসাবে তার এলাকায় যথেষ্ট পরিচিত আছে এবং বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ায়। একজন পার্টির হোল টাইমার হিসাবে উনি ভারতের বিভিন্ন প্রান্তরে ঘুরে বেড়ায় এবং তার সংসারের প্রতিও তার দায় দায়িত্ব আমাদের চোখে পড়েছে। তিনি কখনোই তার সংসারকেও অবহেলা করেনি। আর ওনাকে যেহেতু কাছ থেকে দেখেছি বলেই ওনার প্রতি শ্রদ্ধাটাও বেড়ে গেছে। আর যখন ওনাকে গ্রেপ্তার হতে হয়, সবার মতো আমারও সেদিন খুবই আমি ব্যথিত হয়েছিলাম। আমি সুবীর সেনগুপ্ত সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। উনি এসে গেছে, আসুন স্যার আসুন। আর এই বাচ্চা মেয়েটির নামই হচ্ছে অনিন্দিতা সর্দার। এই হচ্ছে শ্রী নিরাপদ সর্দারের মেয়ে। নিরাপদ সর্দার যখন জেলে, তখন এই মেয়েটার কান্না আজও আমার কানে বাজে, আমাকে ভীষণ হন্ট করে। স্বাগত জানাচ্ছি সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে। আমার ছোট্ট চ্যানেলে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার নিরাপদদা, কেমন আছেন বলুন? নমস্কার নমস্কার, ভালো আছি ভালো আছি। আচ্ছা, সবচেয়ে আগে জিজ্ঞেস করব, আপনি এখন তো খুবই ব্যস্ত, আর এই ব্যস্ততার মধ্যে সামনে তো লোকসভা নির্বাচন, তার মধ্যেও আমার এই ছোট্ট চ্যানেলে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এবার একটু বলুন যে সন্দেশখালীর ভৌগোলিক অবস্থাটা কোথায়? আপনারা জানবেন যে যারা যারা সন্দেশখালী যায়, সন্দেশখালীতে খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা। ওখান থেকে সুন্দরবন খুব কাছাকাছি। কলকাতা থেকে যারা যায় তাদের যাওয়ার রাস্তা দুটো আছে। ক্যানিং দিক থেকে গিয়ে যাওয়া যেতে পারে, শিয়ালদায় ট্রেনে করে ক্যানিংয়ে নামলো, ক্যানিং থেকে বাস আছে, অটো আছে, ওটা ধামাখালি চলে যায়। আচ্ছা, এটা তো একটা ক্যানিং, তো আমরা জানি যে দক্ষিণ 24 পরগনা ক্যানিংটা। আচ্ছা, আবার উত্তর 24 পরগনা দিয়েও যাওয়া যায়, ওই বসিরহাট কি বারাসাত দিয়ে, তাই তো? হ্যাঁ, আপনি শিয়ালদা থেকে আপনি চলে যেতে পারেন একেবারে বসিরহাটে নামা যায়। বসিরহাট থেকে একেবারে সোজাসুজি ধামাখালিও বাস আছে, তারপরে নাইজাট হয়ে যাওয়া যায়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, নাজাট খুব পপুলার হয়ে গেছে ওই থানার নামটায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নামটা। আচ্ছা, এবারে আমাকে একটু বলুন যে ওখানে মানুষের জীবিকা কী? সাধারণত ওই এলাকা তো নদীবহুল এলাকা এবং নোনা মাটি। হ্যাঁ 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 ফলে চারিদিক থেকে নোনা জলে সব ঘেরা আছে। হ্যাঁ হ্যাঁ। ফলে বেশিরভাগই মানুষের কৃষিজীবী হচ্ছে প্রধান নিয়ে। তারপরে দ্বিতীয় যেটা দাঁড়িয়ে আছে সেখানে হচ্ছে মাছ, মৎস্য। আচ্ছা। নদী এবং ফিশারি, এই সমস্ত হ্যাঁ বিষয়ের উপর হ্যাঁ। মানুষ জীবিকা নির্বাহ করে। আচ্ছা, এবার আপনার একটু জেলের অভিজ্ঞতাটা। জেলে আপনাকে থাকতে হয়েছে, সেটা খুবই দুঃখের। সেখানে আপনি কি দেখলেন? জেলে যখন আমি গেলাম, আসলে জেলে থাকার অভিজ্ঞতা আমার ছিল না। মানে এটাই এতদিন অবশ্যই ধরে আমি অবশ্যই জেলে গেলাম, জেলে অবশ্যই। থাকলাম। হ্যাঁ। কিন্তু ওখানে গিয়ে আমার সবচেয়ে যেটা আমাকে কষ্ট দিয়েছে সেটা হচ্ছে জেলে ঢোকার পর আমি দেখলাম যে ওখানে ওই বসিরহাট জেলে ছিলাম। ওই আচ্ছা বসিরহাটটা হচ্ছে একটা সাব ডিভিশন জেল। আচ্ছা এই সাব জেলে প্রায় 250-র বেশি বন্দি ছিল। আচ্ছা। সেখানে দেখলাম সবচেয়ে বেশি সংখ্যা যাদের, তারা হচ্ছে কম বয়সী, ওহো। 18 থেকে 35-40 বছরের মধ্যে অসংখ্য সব বন্দিরা আছে। এদের, খুবই দুঃখের। হ্যাঁ খুবই দুঃখের। মানে এদেরকে জিজ্ঞেস করলাম, তাতে ওরা বললো যে আমাদের তো ওই কেউ ডাব চুরি করেছে, কেউ মুরগি চুরি করেছে, কারো একটা ফল চুরি করেছে। এরকম ছোটো ছোটো ঘটনা যা গ্রামে বসে আগে মেটানো যেত, কিন্তু সত্যি। এখন আর গ্রামে বসে মেটানোর তো স্কোপ নেই। ফলে তাদেরকে সব জেল থাকতে হচ্ছে। আচ্ছা।
আচ্ছা এইটাই সবচেয়ে কোনো আমাকে পীড়া দিয়েছে। আচ্ছা, আপনার ব্যাপারটা একটু অন্যরকম হয়ে গেছে। আমরা তো জানি যে আগে কমপ্লেন হয়, তারপরে তো এফআইআর হয়। আপনার ব্যাপারটা তো উল্টো, কোর্ট যে রায় দিয়েছে আপনাকে তো প্রথমে এফআইআর করেছে, তারপরে কমপ্লেন। এই ব্যাপারে একটু আলোকপাত করবেন? সাধারণত এটা হয় না, আসলে যারা অন্যায় কাজ করে তারাই এরকম করে থাকে। মানে আমার ব্যাপারটাও তাই হয়েছে। হ্যাঁ, কমপ্লেন করার আগেই এফআইআর করেছে। আসলে পুলিশ একটা চাপের মধ্যে ছিল। এখন তো পুলিশ মন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নিজেই, মানে তার একটা বিরাট প্রেশার থাকে। আপনারা দেখবেন কলকাতাতেও পুলিশ আসামিদের তুলে নিয়ে এসেছিল, সেই মমতা ব্যানার্জি নিজেই গিয়ে ছাড়িয়ে নিয়েছে। ফলে পুলিশ ওদের হাত পা বাঁধা, যেখানে মুখ্যমন্ত্রী বলছে, যার জন্যে মিথ্যে মামলা দিতে গিয়ে এটা হয়েছে আর কি। সো স্যাড। আচ্ছা, এবার বলুন তো, শাহজাহানের গ্রেপ্তারের পর ওখানে আহ, অবস্থাটা কি? সন্দেশখালির পরিস্থিতিটা কি কিরকম আসলে আছে? শাহজাহানের যে অত্যাচার ছিল, সেই অত্যাচারের বিরুদ্ধে মানুষ মুখ খুলতে পারছিল না। কিন্তু শাহজাহানকে যখন ইডি গেল 5ই জানুয়ারি, তারপরে শাহজাহান যখন পালিয়ে বেড়াচ্ছে, তখন ওখানকার মানুষ আস্তে আস্তে মুখ খোলা শুরু করলো। এবং আচ্ছা তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে সব অংশের মানুষ একজোট হয়ে ওরা আন্দোলন করছে। ওখানে কোনো কালার নেই, রাজনীতি নেই। আচ্ছা ফলে আচ্ছা ওইখানকার ঐক্যবদ্ধ আন্দোলন আগামী দিন মনে হচ্ছে আমার একটা ভালো পরিবেশ তৈরি করবে। আচ্ছা আচ্ছা, এটাই যেন হয়, এটাই আমরা আশা করি। একজন পশ্চিমবঙ্গবাসী হিসাবে সবাই এটা চায়, যাতে শান্তি ফিরে আসে তাড়াতাড়ি। আচ্ছা, এবারে লোকসভায় ভোটের, আপনারা তো বামপন্থী, বামেদের কীরকম অবস্থাটা হতে পারে? আসলে এবার দেখবেন যে অন্য অন্য বারের তুলনায় এবার একটা আলাদা, সন্দেশখালীকে বেশ করে গোটা রাজ্য এবং দেশে একটা তোলপাড় হচ্ছে। মানে সন্দেশখালী একটা মুখ, ফলে সন্দেশখালীতে যে নির্যাতন হয়েছে তার একটা প্রেক্ষিত তৈরি হয়েছে। আর সত্যি সেই এগুলো সময়, আমরা টিভিতে বা হ্যাঁ, আর সেই পেপারে সেই দেখছি। সময় আমাকে গ্রেপ্তার করা, এই সব মিলিয়ে একটা অভূতপূর্ব পরিবেশ তৈরি হয়েছে। এই পরিবেশ প্রমাণ করছে, পরিবেশ বুঝিয়ে দিচ্ছে আগামী দিন বামপন্থীদের ফল ভালো হতে পারে। আচ্ছা আচ্ছা, এবার সন্দেশখালীর মানুষদের কি বার্তা দেবেন? সন্দেশখালীর মানুষ তো আমি ছাড়া পাওয়ার পরে খুবই খুশি হয়েছে। সন্দেশখালীর মানুষ এটা চায় যে শান্তি ফিরে আসুক। আমি নিশ্চয়ই। চাই যে সন্দেশখালীর যে আন্দোলন তারা করছে, এই আন্দোলন তাদের মতন করুক, আমরা তাদের পাশে থাকি। ওটা যাতে কোনো রাজনৈতিক দলের রূপ না পায়। হ্যাঁ, আমার কাছে ওদের কাছে এটাই বার্তা যে তোমাদের আন্দোলন, তোমরা শিক্ষা দিয়েছো অন্য রাজনীতিবিদদের, তোমাদের শিক্ষা যেন আগামী দিন গোটা রাজ্যে একদম, ছড়িয়ে। এটাই আমরা আশা করি সবাই। আর অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে আপনি মানুষের পাশে থাকবেন। আর আমি একজন প্রতিবেশী হিসাবে বলতে পারি, আপনাকে খুব ক্লোজ থেকে আমার দেখার সৌভাগ্য হয়েছে। এবং দীর্ঘদিন, মানে 7-8 বছর, গত 7-8 বছর আপনি যেরকম সাধারণভাবে জীবনযাপন করেন একজন এমএলএ বা এক্স এমএলএর কাছ থেকে, এটা সত্যিই একটা দারুণ ব্যাপার। আর এইটাই হচ্ছে আজকের দিনে ভীষণ দরকার, যে একজন সৎ মানুষের বড় অভাব আমাদের এই পৃথিবীতে। অনেক ভালো থাকবেন, ধন্যবাদ। আসুন, এবার একটি ছোট্ট মেয়ের সাথে আপনাদের আলাপ পরিচয় ঘটাই। বাচ্চাটা হচ্ছে নিরাপদ সর্দারের ছোট্ট 7-8 বছরের মেয়েটি। ওর বাবাকে যখন জেলে ওর বাবা যখন জেলে ছিল, তখন ওর সেই কাকুতি বাবা কবে আসবে ডাকটা আজও আমার কানে বাজে। এই যে বাচ্চা মেয়েটিকে দেখছেন, 7-8 বছরের এই মেয়েটা, এই হচ্ছে নিরাপদ সর্দারের মেয়ে। এই মেয়েটা স্কুল থেকে এসে রোজ তার মাকে চোখে জল নিয়ে জিজ্ঞেস করত, মা মা বাবা কবে আসবে। সত্যি ভীষণই হৃদয় বিদারক। যারা যে কোনো মানুষ এই রকম ডাকটা শুনলে সত্যি তারাও, তাদের মনেও খুবই দুঃখ বেদনা আসবে। ইন্টারভিউটা শেষ হয়ে গেছে এবং ভিডিওটাও এবার শেষ করব। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর এবং কি করতে হয় সেটাও আপনাদের নতুন করে আর বলার অপেক্ষায় থাকি না, যে আপনারা জানেন। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, একটু সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর সাবস্ক্রাইব করলে কি হবে, আপনার আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা খুব সহজেই সবার আগে পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, থ্যাংক ইউ।